আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমাদের প্রধান বিচারপতি কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না। তিনি কিন্তু ব্যক্তিগত আলোচনায় জানিয়েছেন তার খুব কাছের মানুষদের, তিনি হয়তো এইভাবে যদি বিচার অঙ্গন চলতে থাকে এবং প্রধান বিচারপতি হিসেবে যদি তিনি কোনো ব্যবস্থা না নিতে পারেন, কারণ আলটিমেটলি দায় তার কাঁধেও বর্তায়, কারণ হি ইজ দ্য লিডার, সেক্ষেত্রে তিনি পদত্যাগ করে চলে যাবার কথাও ভাবছেন। যদিও ডিসেম্বরে তার বয়স হয়ে যাবে, তার অবসরে যাওয়ার বয়স হবে, কিন্তু তিনি এতটাই ফেড আপ যে তিনি এখন ভাবছেন যে প্রয়োজনে তিনি যে কোনো সময় পদত্যাগ করে চলে যেতে পারেন। এমনি তিনি তাকে যারা চেনেন, তার লাইফস্টাইলটা কিন্তু অনেক বেশি রিল্যাক্স লাইফস্টাইল করে। তিনি একটু কালচারাল মাইন্ডের লোক। হ্যাঁ, তিনি এই এত ঝই ঝামেলা পছন্দ করেন না। যেখানে আমাদের অতীতের প্রধান বিচারপতিরা 7 দিনই কাজ করতেন প্রায়, সেখানে তিনি ছুটি কাটান সপ্তাহে 2 দিন। সেটা তার লাইফস্টাইলের ব্যাপার। কিন্তু এই যে বর্তমানে বিচারালয়ের যে অবক্ষয়, এটা তিনি কিছুতেই নিতে পারছেন। এবং তার বাবাকে যারা চিনতেন, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, যিনি 91 এবং 96 সালে দুটো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, এবং আমাদের অনেকেরই সৌভাগ্য হয়েছিল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের সান্নিধ্য লাভের, এবং তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে খুব আইনজীবীদের মধ্যে সামনের সারির ভূমিকা রেখেছেন। তখনও তার সাথে আমাদের কথা হয়েছে, দেখা হয়েছে, আমাদের মেডিকেল কলেজেও তিনি এসেছেন। তো তার সন্তান হিসেবে, এবং একদম আমার মনে হয় না একদম নষ্ট হয়ে গেছে, কিছুটা বিবেক বোধহয় তার অবশিষ্ট আছে। তো এই কারণে তিনি এখন পদত্যাগের কথা ভাবছেন, এবং তিনি যদি পদত্যাগ করে চলে যান আমি অবাক হব না, কারণ তিনি এই চাপগুলো নিতে পারছেন না। তার উপরে আসিফ নজরুলদের পরোক্ষ চাপ। হ্যাঁ, কেয়ারটেকার গভর্নমেন্ট দিতে হবে, এটা মোটামুটি বিহাইন্ড দ্য সিন একটা ঐক্যমত্য হয়েছে, কিন্তু কে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট হবে এবং এই বর্তমান ইউনুসকে কেয়ারটেকার সরকার হিসেবে গেলানোর যে ষড়যন্ত্রটা চলছে, সেইখানেই সৈয়দ ইশতিয়াকের কিছুটা আপত্তি রয়েছে। যাই হোক, আমরা দেখি কি হয়। বিচারাঙ্গনকে একটা দেশ যখন তার বিচারাঙ্গন যখন ধ্বংসের মুখে যায়, তখন সেই দেশের অনেকগুলো অর্গানিক ক্ষতিগ্রস্ত হয়। তো এই অবস্থায় কেয়ারটেকার ফিরবে বা কেয়ারটেকার ফিরুক, এটা অনেকেই চাইছে। এর মধ্যে আওয়ামী লীগ যখন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চায়, তখন ইনুস গংয়ের ঘুম আরো হারাম হয়ে যায়। সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ চেয়েছে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ পর্যবেক্ষণ করছেন, তিনি নিজের ফেসবুক পোস্টে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে 3টি অসঙ্গতির কথা তুলে ধরেছেন। ডেভিড বার্গম্যান মনে করেন, যেহেতু মামলাটি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তাই বিচার প্রক্রিয়ায় এই ত্রুটিগুলো অনেক বেশি আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর নজরে আসবে। তখন দেখা দিতে পারে নানা ধরনের প্রশ্ন। মজার ব্যাপার হলো, সম্প্রতি শেখ হাসিনা জাতিসংঘে আইনজীবীর মাধ্যমে যেসব নালিশ করেছেন, সেখানেও একই ধরনের অভিযোগ উঠে এসেছে। এদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অভিযোগ হলো ইউনূস প্রশাসনের লিখে দেওয়া রায় দেওয়া হবে। তাই এই রায়ের প্রতিবাদে রোববারের পর সোমবারও বাংলাদেশে কমপ্লিট শাটডাউন পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। রোববার বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে। এসব কিছুকে ছাড়িয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ঢাকা পুলিশ কমিশনারের একটি নির্দেশ। পুলিশ আইনের দোহাই দিয়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 5 দিনের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। দর্শক, বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ আছে।
প্রশ্ন উঠেছে, একাধিক মানবাধিকার কর্মী আছে অধ্যাপক ইউনূসের যে পরিষদে, সেই সরকার আমলে কি তাহলে পুলিশ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে যাচ্ছে? ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয়। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন। পরে এবছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে এই মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এবছরের ১২ই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। শেখ হাসিনা মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপেরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে গত ১ জুন শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর নানা আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ১৭ই নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অনলাইনে তাদের কর্মসূচি ঘোষণা করে। প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায় পূর্ব নির্ধারিত বলে অভিযোগ আনা হয়েছে। দলটি ২ দিনের কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। ১৬ই নভেম্বর বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন ও হাত বোমা বিস্ফোরণের মতো সহিংস ঘটনার জেরে ৪ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি সদর দপ্তর এক বার্তায় ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় এই মোতায়েনের খবর দেওয়া হয়েছে। আইসিটি ও তার আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন চায় সুপ্রিম কোর্ট প্রশাসন। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সেনা মোতায়েনের জন্য ব্যবস্থা নিয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই মধ্যে ঢাকা মহানগরের পুলিশ কমিশনার একটি নির্দেশ দেওয়ার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। BDNews24.com এর খবরে বলা হয়েছে, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার বিকেলে ওয়্যারলেসে কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন উপকমিশনার সহ ৩ জন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। বিষয়টি বিডি নিউজের কাছে স্বীকার করেছেন ডিএমপি কমিশনার নিজেই। তিনি বলেছেন, ওয়্যারলেসে তিনি বলেছেন, কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা পুলিশের আইনি বলা আছে। পুলিশের পক্ষ থেকে দণ্ডবিধির ৯৬ ধারার কথা বলা হচ্ছে, যেখানে বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়। দর্শক, এই একই বক্তব্য জুলাই আন্দোলনের সময় গুলি চালানোর পক্ষে ডিফেন্স হিসেবে তখনকার সরকার ও পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল। গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিং এর পর দিশেহারা নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গত ১১ই নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন সিএমপি কমিশনার। এর পরদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তে উদ্বেগ জানায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। সংস্থাটি বলেছে, দেশের সংবিধান যে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেয়। সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিতরা। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের অভিযোগে চলা মামলাগুলোর বিচার প্রক্রিয়ার কড়া সমালোচক ছিলেন। এমনকি তখন তাকে আদালত শাস্তিও দিয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে ডেভিড বার্গম্যান নিজের ফেসবুক পোস্টে 3টি গুরুতর প্রশ্ন তুলেছেন। প্রথমটি হলো, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর
অনুপস্থিতিতে বিচার নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, বহির্বিশ্বের কাছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করা একটি বিতর্কিত বিষয়। তিনি দাবি করেছেন, বর্তমানে কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ধরনের বিচারের অনুমতি দেয় না। তিনি লিখেছেন, এই বিষয়টি সরকার ঊর্ধ্বতনরা জানেন। এমনকি বেশ কয়েকজন ব্যক্তি সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে হয় মামলাটি হেগের আইসিসিতে পাঠানো হোক, কিংবা যদি অনুপস্থিতিতে বিচার করা হয় তাহলে অভিযুক্তদের বিশ্বাসযোগ্য ডিফেন্স নিশ্চিত করার জন্য অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আইনের বিধানগুলো সংশোধন করা উচিত। ডেভিড বার্গম্যান বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি আইনের অনেক সংশোধন করলেও অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচারের বিধানগুলো স্পর্শই করেনি। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে আদালত তাদের পক্ষে শুনানির জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। এই আইনজীবী নিয়োগ ও আইনজীবীর কর্মকাণ্ড নিয়ে ডেভিড বার্গম্যান গুরুতর দুটি অভিযোগ বা ত্রুটির কথা তুলে ধরেছেন নিজের পোস্টে। বিষয়টি নিয়ে তিনি গত ৩রা আগস্ট লিখেছিলেন। তিনি বলেছেন, ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তিনি কেবল সাবেক প্রধানমন্ত্রীই নন, তার সঙ্গে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও আইনজীবী। আসাদুজ্জামান খান পলাতক। এটি বড় ধরনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের সমস্যা তৈরি করে, যা তাদের প্রত্যেকের যথাযথ আইনি সুরক্ষা প্রাপ্তিতে বাধা। কারণ বিচারে এই দুই অভিযুক্ত ব্যক্তির স্পষ্টতই একেবারে ভিন্ন স্বার্থ থাকতে পারে। যেমন ধরুন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু নির্দিষ্ট কাজের জন্য প্রধানমন্ত্রীর উপর দায় চাপাতে পারেন, অথবা এর উল্টোটাও হতে পারে। ডেভিড বার্গম্যান বলেছেন, প্রত্যেক পলাতক আসামির পক্ষে অবশ্যই আলাদা একজন আইনজীবী থাকা উচিত। তার চেয়েও গুরুতর অভিযোগ হলো, আদালত নিযুক্ত এই আইনজীবী একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী, কিন্তু আন্তর্জাতিক ফৌজদারি আইনে মামলা লড়ার মতো তার কোনো অভিজ্ঞতা নাই। তৃতীয় অভিযোগটি হলো, বিচার শুরু হওয়ার মাত্র 5 সপ্তাহ আগে ডিফেন্স লয়াররা প্রসিকিউশনের সাক্ষ্যের পুরো অংশ পেয়েছিলেন। ডেভিড বার্গম্যানের বিষয় হলো, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ করেছে তিনি নিজের প্রস্তুতির জন্য অতিরিক্ত কোনো সময় চাননি। বিচারের প্রথম দিনে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন মুলতবি চাননি, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি প্রয়োজনে এটি করবেন। ডেভিড বার্গম্যানের যুক্তি হলো, যে কোনো যোগ্য আইনজীবী এমন পরিস্থিতিতে শুনানি মুলতবি করার জন্য কঠোর চাপ দিতে পারতেন। তাই এটি অবিশ্বাস্য লাগছে এই ব্রিটিশ সাংবাদিকের কাছে যে কোনো আইনজীবী, বিশেষত যে মামলায় ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারছেন না, সেখানে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগের সাথে জড়িত এত অল্প সময়ের মধ্যে দুজন ব্যক্তির পক্ষে পর্যাপ্তভাবে ডিফেন্স আর্গুমেন্ট তৈরি করতে পারেন। এমনকি এই আইনজীবী আসামি পক্ষের একজন সাক্ষীও আদালতে হাজির করেননি। ডেভিড বার্গম্যানের আশঙ্কা, এই ত্রুটিগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। দর্শক, শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেরাই খান পান্না। তবে আদালত তা খারিজ করে দিয়েছিল। আন্তর্জাতিক অভিজ্ঞ আইনজীবী নিয়োগের চেষ্টাও হয়েছে, সেটিও সফল হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে এই বিচার নিয়ে যে অভিযোগ করা হয়েছে সেটি হলো, শেখ হাসিনাকে নিজের পছন্দ মতো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। দলটির দাবি, ট্রাইব্যুনাল বা রাষ্ট্র নিজেদের পছন্দ মতো বিবাদী পক্ষের আইনজীবী নিয়োগ করেছে। এসব আইনজীবী নিয়োগে আসামি শেখ হাসিনার সম্মতি নেওয়া হয়নি। এটি একটি বৈশ্বিক নীতির লঙ্ঘন। যে কোনো অভিযুক্ত ব্যক্তির নিজের আইনজীবী বেছে নেওয়ার অধিকার রয়েছে। জাতিসংঘের দায়ের করা নালিশে বলা হয়েছে, মামলাটি পরিচালিত হচ্ছে অস্বাভাবিক দ্রুততায় এবং প্রস্তুতির জন্য আসামি পক্ষকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। জেরা ও প্রতিরক্ষার সুযোগ সীমিত করা হয়েছে। বিবাদী পক্ষের আবেদনগুলো দ্রুততার সঙ্গে খারিজ করা হয়েছে। আওয়ামী লীগের দাবি কিংবা আইসিটির পর্যবেক্ষকদের যতই মত থাকুক না কেন, সোমবার আদালত রায় ঘোষণা করবে। এখন দেখার বিষয় সেই রায় কি হয় এবং আওয়ামী লীগ সেই রায়ের প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দেখায়। ক্যাঙ্গারু কোর্টে আমাদের জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি ফরমাইশি রায় ঘোষণা করা হয়। এই রায়ের আগে এবং পরে কি কি ঘটবে বা ভেতরে ওদের কি কি চিন্তা ভাবনা, এটা নিয়ে আপনাদের সাথে আসলে আজকে কথা বলতে চাচ্ছি। যেটা আপনারা জানেন যে আজকে এবং আগামীকাল টোটাল শাটডাউনের একটা ঘোষণা দেওয়া হয়েছে। টোটাল শাটডাউন আজকে থেকে শুরু হয়েছে।
অনেক ভাই বোন কর্মী সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন, আপামর জনসাধারণ অনেকে হয়তো চিন্তা করছেন এখনো তেমন কিছু দেখছেন না কেন। তবে দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, দেখবেন, অনেক কিছুই দেখবেন, অনেক কিছুই বুঝবেন। তো রাইটটা যেটা দিতে যাচ্ছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট, যদি বলেন ইন্ট্রিম, আর আমি বলবো যে দখলদার বাহিনী, ওই দখলদার বাহিনী এরা যে রায়টা দিতে যাচ্ছে, সেটা আসলে আগে কি করতে পারে, পরে কি করতে পারে, তাদের প্ল্যানিং কি, সেই বিষয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে শেখ হাসিনাকে মোট 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। গ্যানেট, গুলি, কোটালীপাড়ায় মুফতি হান্নানের কথা আপনাদের নিশ্চয় মনে আছে। 30 কেজি ওজনের সেই টাইম বোমা এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্য যখন চলছিল, সেই সময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওরা কি কি করেছিল, 21শে আগস্টের গ্যানেট হামলা, সেই হামলায় কিভাবে আমাদের নেত্রীকে মানব ঢাল হয়ে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁচিয়েছিল, সেসব ঘটনা আপনারা সবাই জানেন। 1988 সালের চট্টগ্রামের লালদিঘির ময়দানের সেই ঘটনায় জানেন, সেদিন 48টা তাজা প্রাণ ঝরে গিয়েছিল। সেটা নিয়ে অবশ্য একসময় একটা গানও হয়েছিল, কারো যদি মনে থাকে তারা বলতে পারবেন, অথবা অনেকেরই মনে নাও থাকতে পারে। সে সময় গানটা হয়েছিল যে 24শে জানুয়ারি আমার ভাইয়ের রক্ত নিলি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক চিতাতে পোড়াইলি। 48 জন মারা গেল, মাত্র 24 জনের লাশ কালেক্ট করা গিয়েছিল। বাকি 24 জনকে তৎকালীন স্বৈরাচার সরকার পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল, তাদের লাশ আর কখনো পাওয়া যায়নি। সেম সেই ঘটনার আঙ্গিকেই প্রতিবার প্রতি 2-3 বছর পর পরেই আমাদের নেত্রীকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে, এ পর্যন্ত 19 বার, কিন্তু কখনোই সফল হয়নি। এইবার 5ই আগস্ট সেম ঘটনা ঘটানোর একটা চক্রান্ত ছিল, যে দোনো বোনকে একসাথে মারা, সেটাও তারা সফল হয়নি। আসলে রাখে আল্লাহ, মারে কে। তো এখন চলেন যে আগে পরে কি ঘটতে পারে। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, এই ইউনিসীয় গভর্নমেন্ট তারা চাচ্ছে সকল পক্ষকে খুশি করে যে শেখ হাসিনার একটা বিচার করবে, যে আপনার 14 বছর বা 18 বছরের একটা সাজা দেবে। সাজা দিয়া সবাইকে দেখাবে যে দেখো আমরা সাজা দিয়েছি, বিচার কার্যক্রম চলমান, একটাতে সাজা দিয়ে দিয়েছি, সুতরাং এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে একটা ইলেকশনে আনানোর ব্যবস্থা করো, কিন্তু ওদের কোথাও দাঁড়াতে দিব না। তার কারণটা কি আমি বলছি আপনার, যেহেতু ইন্টারন্যাশনালি এবং বিশ্বের বিভিন্ন দেশ ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে, প্রচন্ড চাপ আছে যে আওয়ামী লীগ বিহীন ইলেকশন হবে না, এটা ইন্টারন্যাশনাল চাপ আছে। এবং ওরাও জানে যে আওয়ামী লীগকে বাহিরে রেখে ইলেকশন এই সরকার করতে পারবে না, যার কারণে একটা নেগোসিয়েশনের চেষ্টা চলছে, যে ঠিক আছে আমরা একটা সাজা দিলাম, এইটাই সাজা, বাকি দেখা যাক, কিন্তু আপনার ইলেকশনে আসেন, ইলেকশন করেন, তাহলে অন্তত পৃথিবীতে দেখাইতে পারবো যে না, একটা গ্রহণযোগ্য ইলেকশন হয়েছে, সব দল ছিল, আওয়ামী লীগের এমপি দাঁড়াইতে পারে নাই বা ভোট পায় নাই বা কোথাও কথা বলতে পারে না, এটা জনগণ চায় না। এই জন্য এই হচ্ছে যে ইন্ট্রিম ইউনুসের একটা প্ল্যান, যে এইভাবে করা যাইতে পারে। কিন্তু ওইদিকে প্ল্যান আর একটা ভিন্ন, সেটা হচ্ছে জামাত ইসলামের প্ল্যান। এই যে ক্যাঙ্গারু কোড, আমরা যে ক্যাঙ্গারু কোডকে বলছি, এই ক্যাঙ্গারু কোডের মূল থিম হচ্ছে যে তারা 14 বছর যাবজ্জীবন একটা সাজা অথবা আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়ে ওনার একটা রায় ঘোষণা করে দিবেন। আর এই রায় ঘোষণা করার সাথে সাথে জামাত, শিবির, এনসিপি, বিএনপি এরা শাহবাগ দখল করবে। শাহবাগ দখল করে 3 দিন 3 রাত প্রচন্ড মিছিল মিটিং হবে। ঠিক মনে আছে ওই যে গোলাম আজমের সাজার পরের কাহিনী, গোলাম আজম, তারপরে ওই যে আরেকটা বের হয়ে গেল যে জামাতের, যেগুলোর সাজা দেওয়ার পরে আপনার সারা বাংলাদেশের মানুষ ছুটে এসেছিল, শাহবাগ দখল করেছিল, ফাঁসির রায় চেয়েছিল, কতে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার। ওরা সেম ওই সিস্টেমটা তৈরি করতে চাচ্ছে, যে 3-4 দিন তারা ওইটা ঘেরাও করে রাখা, ফাঁসি হইতে হবে, মানে ফাঁসির আদেশ নিবে। তখন ওরা এই ক্যাঙ্গারু কোড দেখাইতে পারবে যে ভাই আমরা আসলে ফাঁসির আদেশের দেই নেই, পাবলিক ডিমান্ড ছিল, আমরা ফাঁসির আদেশ দিয়েছি। এইটা করে তারা এবার ইন্টারন্যাশনালি দেখাইতে পারবে যে ইন্টারন্যাশনালি কোথাও ফাঁসির আদেশের এখন পছন্দ করে না। যার কারণে, এবং এত বড় একজন নেত্রী যে কিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, তার ফাঁসির আদেশ দিবেন ক্যাঙ্গারু কোর্ট, তা আবার নিজেদের বিচারক, নিজেদের উকিল, নিজেদের মোক্তার, নিজেদের সাক্ষী, সব নিজেদের। আওয়ামী লীগের তো কেউ দাঁড়াইতে পারে নাই, কোনো উকিলও নাই। যেখানে জামাতের এই যুদ্ধাপরাধীদের বিচারের সময় তাদের নিজস্ব উকিলের বাহিনী নিয়ে গেছে তারা, সেটা আওয়ামী লীগের কারো দাঁড়াইতেই দেন। সুতরাং এগুলাকে যাতে ইয়ে না হয়, এই জন্য ভাই পাবলিক ডিমান্ড ছিল, এই জন্য আমরা ফাঁসির আদেশ দিয়েছি। এই প্ল্যানটা তারা করার
সবচেয়ে সম্ভাবনা 100%, কারণ এটাই নাকি তাদের মধ্যে এখন হচ্ছে। আমি জাস্ট এই ঘন্টাখানিক আগে খবরটা পেয়ে আপনাদের সামনে এসেছিলাম এই ভিডিওটা করতে, কারণ হচ্ছে যে আজকে নর্মালি আমি কোনো ব্যক্তিগত ভিডিও দিতে চাইনি, কারণ আমি চেয়েছিলাম যে কি হয় দেশে এটা দেখার জন্য। এবং আজকে সকাল থেকে আপনারা দেখেছেন তো, একটা মহিলা ছোট্ট একটা হ্যান্ড মাইক নিয়ে সেই নৌকার গান গাচ্ছে, পরে সেখান থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে। মানে পুলিশের কি ভীতি! একটা মহিলা, একজন শিশু কিশোর, যাকেই নৌকার কথা বলবে, জয় বাংলার কথা বললে ধরে নিয়ে যেতে হবে। এই হচ্ছে যে কাহিনী। তো বুঝলেন যে আগে এবং পরে কি হতে হবে। আগের প্ল্যান যেটা বললাম, ওই যে শেখ হাসিনা ফাঁসি দিয়ে ইলেকশনের জন্য ঢাকা যে আসেন, আমরা নিষেধাজ্ঞা তুলে নিলাম, আপনারা ইলেকশনে আসেন, যদিও নুনুসের অধীনে কোনো ইলেকশন আওয়ামী লীগ করবে না বলে আমার এখনো বদ্ধমূল ধারণা। আরেকটা হচ্ছে যে ওই যে জামাত, শিবির, এনসিপি এদের যে প্ল্যান যে শাহবাগ দখল করা, এবং সম্ভবত আজকে সন্ধ্যার পর থেকে হয়তো আপনারা দেখতে পাবেন শাহবাগ যে অলরেডি হয়তো মঞ্চ তৈরি করতে পারে ওরা, আমার যতটুকু ধারণা। আর যদি না করে তাহলে ইনস্ট্যান্ট হয়তো ট্রাক দাঁড়া করে মঞ্চ করে তারা ওখানে লম্বা লম্বা বক্তৃতা দেবেন। এগুলা করার একটা প্ল্যান আছে। আর কালকে যে কি হয় সেটা হচ্ছে যে আসলে $1,000,000 কোয়েশ্চেন। কালকে রায় ঘোষণা কয়টায় হবে তা এখনো জানা না গেলেও বোঝা যাচ্ছে হয়তো দুপুরের আগে বা দুপুরের পরে রায় ঘোষণা হবে। তাও আবার জামাত শিবিরের অনুযায়ী, চাহিদা অনুযায়ী, মানে কয়টার সময় রায়টা ঘোষণা হওয়ার পরে তারা কোথায় কোথায় যা প্রসেসন নিয়ে তারা দখল করতে পারে। কারণ তাদের মনে একটা ভীতি আছে, এই রায় হওয়ার পরে বাংলাদেশের জনগণ এটাকে কিভাবে নেয়, সারা ঢাকা শহরে কি অবস্থা হয়, বা সারা চিটাং শহরে কি অবস্থা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল, মানে সারা বাংলাদেশে কি অবস্থা হয়। তা আপনাদের অনেক চিটংয়ের যারা আছেন তারা মনে থাকতে পারে যে খালেদা জিয়ার আমলে মহিউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল, চট্টগ্রামের মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল। সেদিন সারা চিটাং শহরের কোনো একটা জায়গা বাদ ছিল না যেখানে আগুন লাগে নাই, যেখানে অঘটন ঘটে নাই। শেখ হাসিনার এই বিচারের রায় হওয়ার পরও সারা বাংলাদেশে কোথায় কোথায় জ্বলে উঠে, কোথায় কোথায় গ্রামীণ স্থাপনা, গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন আক্রান্ত হয় সেটা আমরা জানি না। হইতেও পারে কত গ্রামীণ ব্যাংক যে কালকে হয়তো জৈলাপুরা সরকার করে দিতে পাবলিক করতে পারে সেটা আমরা জানি না। তবে কালকে মনে হয় কিছু একটা হবে। স্কুল কলেজ যেগুলো আছে আমার জানা মতে ঢাকা শহরের অনেক স্কুল কলেজ আগামীকাল তাদের ছাত্রছাত্রীদেরকে না আসার জন্য অলরেডি বারণ করে দিয়েছে। যাই শোনো, অনেকে হয়তো গাড়ি ঘোড়া বের করবে না, তারপরে কি হয় দেখা যাক কালকের দিনটা। তবে আমি যে দুইটা ধারণার কথা বললাম এই দুইটা ধারণা মিলিয়ে দেখতে পারেন। আমার মনে হয় 99% না 100% দুটোটাই মিলবে। যে কি হয় দেখা যাক। আজকে ঐতিহাসিক 17ই নভেম্বর। ঐতিহাসিক কেন বললাম? আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় আজকে কিন্তু ঘোষণা করার কথা বা ঘোষণা হতে যাচ্ছে। আর এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল 14, 15, 16, 17 সারা বাংলাদেশ ব্যাপী শাটডাউন, লকডাউন কর্মসূচি। তো 14, 15 ততটা বড় ঘটনা না ঘটলেও গতকালকে রাত্রে থেকে যে ঘটনাগুলো ঘটছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সকল নাশকতা ঘটাচ্ছে রাত ভর। সবচেয়ে বেশি ভয় পাইছে আমার ধারণা পরিবেশ এবং জলবায়ু নিয়ে যিনি কাজ করেন আমাদের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ওনার বাড়ির সামনে যেভাবে ককটেল ফুটাইছে, ভিতরে ওনার স্ট্রোক করার কথা। এখন কি কি ঘটছে আসুন দেখি আমরা যে রাতভর কি ঘটলো। সন্ধ্যা থেকে রাজধানীর গাবতলী, মিরপুর, মহাখালী, মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অর্থাৎ গতকালকে ঢাকার রাজধানী ঢাকা ককটেলের শহর হয়ে গিয়েছিল। রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর রাজধানীর সেন্ট্রাল রোডের পাশে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরে আমরা দেখছি যে গাবতলী এলাকায় ব্যাগে ভরে 3টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও দুটি অক্ষত ছিল। অপরদিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় রাস্তার উপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অপরদিকে মতিঝিল TNT বাস স্ট্যান্ড এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটল। তবে এই সকল ঘটনায় তেমন কেউ আহত হয়নি। অন্যদিকে এই রায়কে ঘিরে আজকে সারাদিন
যে কোনো সহিংসতা হতে পারে আর বিশৃঙ্খলা হতে পারে। এগুলোকে ঠেকাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আর সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই আপনার গুরুত্বপূর্ণ জোন হিসাবে কানেক্ট করা হয়েছে বিভিন্ন জায়গাকে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ 4 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের মাঠে আছে বিজিবিরা। আর গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলাটির রায় আজকে ঘোষণা হবে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। রায়কে ঘিরে যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে সেনাবাহিনীও মাঠে আপনার কি বলা হয় যে নিয়োজিত আছে। এছাড়া রাজধানী জুড়ে ব্যাপক তল্লাশি চলছে গেল 2 থেকে 3 দিন যাবৎ। বিভিন্ন মেস, ছাত্রাবাস বা ধরেন যে হোটেলগুলো আছে ভাসমান, এই হোটেলগুলোতেই কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ নজরদারি করা হচ্ছে। আর ঢাকাতে যারা ঢুকছেন তাদেরকেও সেলফোন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ অনেক কিছুই কিন্তু চেকিং করা হচ্ছে। আর অপরদিকে পুলিশের পক্ষ থেকে আপনার স্পষ্ট বার্তা আছে, যেহেতু গেল কয়েকদিনে ককটেল বিস্ফোরণ একটা মুড়ির মতন হয়ে গেছে অথবা আতশবাজি ফুটানোর মতন হচ্ছে, যদিও আলহামদুলিল্লাহ তেমন বড় কোনো ঘটনা ঘটে নাই, বাট ঘটতেছে তো, যে কোনো সময় একটা বড় ঘটনা ঘটতে পারে। সেই জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো মানুষের দিকে, কোনো যানবাহনের দিকে, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান কোথাও যদি কেউ ককটেল ছড়ে তাকে সরাসরি পুলিশ গুলি করে খুলি উড়িয়ে দিতে পারবে। বুঝতেই পারছেন আজকে হয়তো অনেক ঘটনা ঘটবে, দেখা যাক কি হয়। ভালো থাকুন, আসসালাম। পত্রপত্রিকার খবর যদি পড়েন না, আপনার মনে হবে দেশে কি যেন হচ্ছে, এদিকে একটা কারফিউ ভাব নাকি কোনো কিছু একটা ঘটতে আছে। 17 তারিখ কমপ্লিট শাটডাউন শব্দ ব্যবহার করেছে বিবিসি। এটা সামনে রেখে পুলিশের, এর আগে আমরা বলেছিলাম রণসজ্জা, এখন তো রণসজ্জা না, এখন দেখি যে তার চেয়ে বেশি কিছু যদি থাকে, তৃতীয় বিশ্বযুদ্ধের শয্যা সাজসজ্জার মতো। তার মধ্যেও ঘটনা ঘটে চলছে। ঘটনা কি ঘটেছে? আপনার এই সরকারের সময় খুব আলোচিত উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, তার বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের বাসার সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত 9টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এই ঘটনা ঘটে, তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি দীর্ঘদিন ধরেই সেন্ট্রাল রোডে থাকেন, আমরা ওখানে তার ইন্টারভিউ করতেও একাধিকবার গিয়েছি তার বাসায়, এবং তার বাসা পরিচিত, যেহেতু মিডিয়ার মানুষ জানে, বাইরের মানুষ নিশ্চয়ই জানে। কয়েকদিন আগে ফরহাদ মাজারের স্ত্রী উপদেষ্টা ফরহাদ মাজারের বাসার সামনে, প্রবর্তনার সামনেও একই ঘটনা ঘটেছে। সৈয়দ রেজওয়ানা হাসান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টা বাসার সামনে 2টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর কারণ বাজারের সার্কফোয়ারা মোড় এলাকায় 2টি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনাও কেউ হতাহত নেই। এখানে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এই যে কারণ বাজারে যে ককটেল বিস্ফোরণ হয়েছে, এটা নিয়ে 2 থানার মধ্যে একটা টানাটানি শুরু হয়েছে। শুনেন, একটু ইন্টারেস্টিং খবর, তা মজা পাবেন। রাজধানীর কারণ বাজার মোড়ে 2টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার রাত 7:30টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল নিয়ে 2 থানা ঠেলাঠেলি করছে। তেজগাঁও থানা বলছে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়, আর কলাবাগান থানা বলছে ঘটনাস্থলটি তেজগাঁ থানা এলাকার মধ্যে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফজলে আশিক, তিনি গণমাধ্যমকে বলেন 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি জানান বিস্ফোরণের স্থান তেজগাঁ থানার আওতাধীন, তবে তেজগাঁ থানার ওসি মোবারক হোসেন বলেন বিস্ফোরণটি কলাবাগান থানা এলাকায় ঘটছে। জুলাই অভ্যুত্থানে, আচ্ছা, ওই পুলিশ কমিশনার সাজ্জাদ আলী সাহেব, চট্টগ্রামের পুলিশ কমিশনার সাদাত সাহেব বোধ হয় না নাম, ওনারা যে নির্দেশ দিলেন যে এরকম কেউ যদি করে বোমাবাজি, বিস্ফোরণ, আগুন জ্বালাও পোড়াও, তাহলে গুলি করার জন্য ওয়্যারলেসে সবাইকে এই আদেশ দিয়েছেন। তো এখন তো আপনার বিস্ফোরণের পরে জায়গাটা নিয়ে টানাটানি। এখন ওই জায়গায় যদি একটা অপরাধী দাঁড়ায় থাকে, তো আগে সে কোন থানা এলাকায় আছে এটা চিহ্নিত করতে করতে তো বেলা তো 17 তারিখ পার হয়ে যাবে। অপরাধী ধরবে কখন আর গুলি করবে কখন, মানে সব বিচিত্র কাণ্ড কারখানা। যাক, এসবের মধ্যে দিয়ে আরো বড় বড় কিছু খবর ঘটেছে। সেটা হচ্ছে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি। কারণ টার্গেট বলি, স্পর্শকাতর বলি এবং নাড়া দেয়া, ঝাঁকি দেয়া। আমরা বলছি যে গোপালগঞ্জের লোকজন ওই
আপনি দেখবেন যে শেখ হাসিনাকে গ্রামগঞ্জে যারা আওয়ামী লীগ যারা করে তারা অনেক সময় বা বয়স্ক মানুষরা শেখের বেটি ডাকে। তো শেখের বেটির এলাকা বৃহত্তর ফরিদপুর, সেই বৃহত্তর ফরিদপুর মানে স্পেশালি 3টা জায়গা বলা হচ্ছে, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এই 3টা জায়গাকে বিজেপি তার আওতায় নিয়ে আসছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের সার্বিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মানে এই 3 জেলায় কি স্পেশালি কিছু ঘটবে, কোনো ইনফরমেশন আছে? নিশ্চয়ই কোনো একটা ইনফরমেশন আছে। তারপর ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে কি জন্যে কি, মোদ্দা কথা শেখ হাসিনার মামলা, সেই মামলার জন্য এবং পুলিশের যে রণসজ্জা সেই সংক্রান্ত খবরাখবরও পত্রপত্রিকায় আছে। হাসিনার রায় সোমবার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ প্রস্তুতি সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি। তারা একেবারে বলতে পারেন যে না কিছুই করতে দিব না, এমন একটা সিচুয়েশন। কিন্তু কোত্থেকে যেন মানুষ চুপচাপ বসে যায়। আর পুলিশ শুধু না, এবার আমি সেদিন বলেছিলাম যে বিএনপি এখন আর ঝাঁপায়া পড়বে না আওয়ামী লীগ ঠেকাতে। এটা বিএনপি একটা কৌশল নিয়েছে যে এখন ঠেকাইতে গেলে এই বিপদটা একসময় তার কাছে আসতে পারে। কিন্তু জামাতে ইসলামী বসে নাই। খবরটা হলো না ভোট প্রচারকারীরা নিরপেক্ষ নির্বাচন ও সংস্কার চায় না। জামাত সহ 8 দল এবং এই 8 দল আপনার মাঠে থাকবে। এই 8 দল তারা এই শেখ হাসিনার মামলা মোকাবেলায় তারা মাঠে তাদের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকবে। তার চেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। মানে বলতে গিয়ে যে ওই দিনের তো নার্ভাসনেসটা আপনারা দেখেছেন। ওই দিন উনি পরে কথাবার্তায় খেই হারিয়ে ফেলছিলেন যে কি বলবেন না বলবেন, মানে রাস্তা ফাঁকা, এটা বলতে গিয়ে তিনি মানে ধামাচাপা দিতে পারছিলেন না। উনি এমন এক কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় যাই দিক তা কার্যকর হবে। আমি প্রশ্ন করেছিলাম শোয়েব চৌধুরীকে, আমাদের আলোচক, যে এটার অর্থটা কি? এটার অর্থটা আমি বুঝিনি, আমি এখনো বুঝে পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল সোমবার রায় যাই দিক তা কার্যকর হবে। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। তিনি এক প্রশ্নে এসব কথা উত্তরে বলছেন। তো ওনার তো একজন কর্মীর ডিসি সাহেব আছেন রমনায়, মাসুদ সাহেব কি পরে রায়ের পরোয়ানা দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিবে নাকি? যাও ধরে নিয়ে আসো ইন্ডিয়া থেকে, নাকি এনসিপি ওদের পাঠাবে? শেখ হাসিনার ধরেন রায় ফাঁসি হয়ে গেল, যে তারপরে ফাঁসির আদেশটা নিয়ে নাকি উনি যাবে? ওনাদের তো আবার চিঠিপত্রে ইন্ডিয়ার দেয় না গুরুত্ব, ওদের অনুরোধ রাখে না। শেখ হাসিনা ইন্টারভিউ দিতে না করে তো আরো বেশি ইন্টারভিউ দেয়। ভালো থাকবেন।